7 ডিসেম্বর 1971 পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ী হয় বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এরপর 1 মার্চ 1971 সালে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। আর এরপর 7 মার্চ 1971 বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। 15 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় আসেন, আর তার ঠিক 6 দিন পর 1971 সালের 21 মার্চ তারিখে আসেন জুলফিকার আলী ভুট্টো। আর তখন ঢাকায় বসেই এমন কিছু পরিকল্পনা করা হয় যার জন্য দীর্ঘ 9 মাস বাঙালির জীবনে নেমে আসে চরম বিপর্যয়। दरवाजा खुलिए जनाब। In that we kill in self-defense. আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজ থেকে ঠিক 55 বছর আগে ঢাকা শহর থেকে শুরু হয়েছিল পাকিস্তানিদের যুদ্ধযাত্রা। আর এর আগে আমি যে কথাগুলো বললাম সেগুলো এই 1971 সালের 25 মার্চ রাতেরই একটা ভিত্তি তৈরি করেছিল। যদিও এই ঘটনা নিয়ে একেবারেই বিস্তারিত প্রায় আমাদের সবারই জানা আছে, কারণ বিভিন্ন সময় আমরা আমাদের বাঙালিদের কাছ থেকে এই 1971 সালের 25 মার্চ রাতকে নিয়ে তাদের অনেক বর্ণনায় শুনেছি। বাট আজ পশ্চিম পাকিস্তানিদের দিক থেকে এই 1971 সালের 25 মার্চ রাতকে নিয়ে তাদের যে পরিকল্পনা এবং তারা এটা কীভাবে বাস্তবায়ন করলো সেটাই বলার চেষ্টা করব। তো 1971 সালের 15 মার্চ ঢাকাতে নেমে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান প্রথমে যান তৎকালীন পাকিস্তান ইস্টার্ন কমান্ডার হেডকোয়ার্টার ঢাকা ক্যান্টনমেন্টে, এবং সেখানে তার সাথে যোগ দেন পূর্ব পাকিস্তানে নিযুক্ত পশ্চিম পাকিস্তানি পদস্থ সেনা কর্মকর্তারা, যাদের মাঝে ছিলেন তখনকার সেই সময় ঢাকা এয়ারবেজের কমান্ডিং অফিসার মোহাম্মদ জাফর মাসুদ, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, মেজর জেনারেল রহমান আলী এবং মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। ততদিনে তাদের দিনের ঠিক না হলেও এই হত্যাকাণ্ড চালানোর একটা প্রাথমিক প্ল্যানিং করা হয়ে গেছে। সেই প্ল্যানটা কিছুটা ছিল এমন যে প্রথমত তাদের কাজ হবে সর্বোচ্চ সংখ্যক আওয়ামী লীগ নেতা, ছাত্র নেতা, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং সাংস্কৃতিক সংগঠনের প্রধানদের আটক করা। সেক্ষেত্রে ঢাকাতে অবশ্যই এই অপারেশন তাদের শতভাগ সাফল্য পেতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো এলাকা দখল নিয়ে সফলভাবে অপারেশন চালাতে হবে। এই কাজ করতে এবং তাদের নিয়ন্ত্রণে থাকা সেনানিবাস সুরক্ষার জন্য সর্বোচ্চ সংখ্যক ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হবে। এরপর টেলিফোন, টেলিভিশন, রেডিও এবং টেলিগ্রাফ সহ সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন করা হবে। এছাড়াও আওয়ামী লীগকে ধোঁকা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো একমত না হলেও আওয়ামী লীগের দাবিতে রাজি হবেন এবং সংলাপ চালিয়ে যাওয়ার ভান করবেন। আর সর্বশেষ এই অপারেশন তারা পূর্ব পাকিস্তান ব্যাপী একসাথে চালাবে। তো সেই মিটিংয়ে মোহাম্মদ জাফর মাসুদ প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে যা বলেছিলেন সেটা কিছুটা ছিল এরকম: The situation is very delicate. It is essentially a political issue and needs to be resolved politically. Otherwise, thousands of men, women and children will perish. তার এই অনুরোধের কারণ এর আগে পূর্ব পাকিস্তানের 2 জন গভর্নর সাইদ মোহাম্মদ আহসান এবং ইয়াকুব খান সাধারণ মানুষের কোনো ক্ষতি না করেই এই সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করতে যান। তাদের এই সমস্যা সমাধান করার প্রক্রিয়াটাকে বলা হতো আহসান ইয়াকুব মিশন।
আহসান ইয়াকুব মিশন বা মিলিটারি একটা নাম ছিল অপারেশন ব্লিটজ। তো পশ্চিম পাকিস্তানি সেনারা যখন আমাদের পূর্ব পাকিস্তানের দিকে মিলিটারি শাসনের দিকে ঝুঁকতে থাকে, তখন সাইদ মোহাম্মদ আহসান পদত্যাগ করেছিলেন 1971 সালের 7ই মার্চ। আর তারপরই এ পদে এসেছিলেন ইয়াকুব খান, যিনিও সবসময় মিলিটারি অ্যাকশনের বিপক্ষেই ছিলেন। যে কারণে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যথারীতি সেই সময় মোহাম্মদ জাফর মাসুদকে আশ্বাস দিয়ে বলেছিলেন, মিট্টি আই নো ইট। তার এই কথার পরপরই মোহাম্মদ জাফর মাসুদ এবং গভর্নর ইয়াকুব খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আর আনঅফিসিয়ালি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, যার অধীনে জিওসি খাদিম রাজা এবং রাও ফরমান আলীকে প্রস্তুত করা হতে থাকে। তো 1971 সালের 18ই মার্চ সকালে খাদিম রাজা এবং রাও ফরমান আলী জিওসি অফিসে বসেন। এর আগে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে অপারেশন ব্লিটজ আর কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। সে কারণে তারা সেখানে বসে দুজনেই নতুন একটা অপারেশনের প্ল্যান করলেন, যার নাম অপারেশন সার্চলাইট। পরবর্তীতে 1971 সালের 20 মার্চ লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এটাকে অ্যাপ্রুভ করে দেন। আর এর আগে আমি বলেছি যে 1971 সালের 21 মার্চ তারিখে ঢাকাতে আসেন জুলফিকার আলী ভুট্টো। তখন এই অপারেশন উদ্দেশ্য ছিল যে সারা দেশে অভিযান চালানো, যার মধ্যে ঢাকার অভিযান দেখবেন রাও ফরমান আলী এবং সারা দেশের অভিযান দেখবেন স্টার কমান্ডার অফিসার জিওসি খাদিম রাজা। 1971 সালের 25 মার্চ সকালে খাদিম রাজাকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান টেলিফোনে জানিয়ে দেন, খাদিম ইট ইজ টোনাইট। তার এই কথার পরপরই ঢাকা ক্যান্টনমেন্টে পশ্চিম পাকিস্তানি সৈন্যরা প্রস্তুতি নিতে থাকে এবং আমাদের বাঙালি অফিসারদের ছুটিতে পাঠিয়ে বা বদলি করে এবং বিভিন্ন অভিযোগ দিয়ে নিরস্ত করে দেওয়া হয় এবং তাদের জায়গায় চলে আসে পশ্চিম পাকিস্তানি সৈন্যরা। তো 1971 সালের 25 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সন্ধ্যায় সবার কাছ থেকে লুকিয়ে নিজের বিমানে করে করাচির উদ্দেশ্যে রওনা দেন। আর জুলফিকার আলী ভুট্টো থেকে যান ঢাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তো তাদের এই অপারেশন উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগ নেতাদের জীবিত আটক করা, যার মধ্যে ঢাকার মধ্যে অবশ্যই শতভাগ তাদের অপারেশন সাফল্য পেতে হবে। এর মধ্যে সারা দেশে এবং ঢাকা শহরে বিশেষ করে গুজব রটে যায় যে প্রেসিডেন্ট সম্ভবত ঢাকা ত্যাগ করেছেন এবং যে কোনো সময় সেনানিবাস থেকে আক্রমণ আসতে পারে। এই আভাস পাওয়ার পরপরই বাঙালিরা এবং আওয়ামী লীগ নেতারা ঢাকা শহরে সেনানিবাসের দিকে গাছ কেটে এবং বিভিন্ন মাধ্যমে একটু পরপরই বাধা সৃষ্টি করতে শুরু করে। এখন আমরা যদি সেদিন পাকিস্তানিদের এই প্ল্যানটা একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে সেটা ছিল কিছুটা এমন যে 30 ফ্রন্টিয়ার ফোর্স সেদিন সেনানিবাসে থাকবে এবং এটাকে নিয়ন্ত্রণে রাখবে, আর লাইট অ্যান্টি এয়ারক্রাফট রেজিমেন্ট পুরো বিমানবন্দর এলাকায় নিয়ন্ত্রণ নেবে এবং বাকিরা তাদের টার্গেট করা এলাকাগুলোতে অভিযান চালাবে। তো আনুমানিক রাত 11:30টার মাঝেই তাদের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আর ঢাকা সেনাবাহিনী নামে অত্যাধুনিক মারণাস্ত্র আর ট্যাঙ্ক নিয়ে ঢাকার রাস্তায়। তো সেই সময় আর্মির HQতে বসে এমন ঘটনা লক্ষ্য করছিলেন তখনকার একজন জুনিয়র অফিসার মেজর সিদ্দিক সালিম, এবং তিনি 1971 সালের 25 মার্চের রাতের বর্ণনা করতে গিয়ে তার বইতে পরবর্তীতে লিখেছিলেন, The city wrapped in starlight was in deep slumber. The night was as pleasant as a spring night in Dhaka could be. The setting was perfect for anything but a bloody holocaust. তো একজন পাকিস্তানির ভাষ্যমতে এই ব্লাডি হলোকাস্টের জন্য তারা প্রথম
বাধার সম্মুখীন হয় ঢাকা ফার্ম গেটের কাছাকাছি জায়গায়। সেখানে গিয়ে পাকিস্তানিরা দেখতে পায় যে একটি বড় গাছ এবং কয়েকটি গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এবং 100-র অধিক কর্মী সেখানে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে। সাথে সাথেই তারা গুলি চালানো শুরু করে এবং ধারণা করা হয় এখানেই সে রাতে প্রথম নিরস্ত্র মানুষটা নিহত হয়। এরপর ফিল্ড রেজিমেন্ট কন্ট্রোল নেয়। পাকিস্তানিদের ভাষ্যমতে সেকেন্ড ক্যাপিটাল বা ঢাকা মিরপুর আর মোহাম্মদপুর এলাকা। তো সময় মতো রাত 1টার আশেপাশে স্পেশাল গ্রুপ সার্ভিস বা এসডিজির কমান্ডার চলে যায় ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাসভবনে। সেখানে গিয়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করতে গেলে তাকে বেশ প্রস্তুত অবস্থায় দেখে এবং ধারণা করা হয় যে বঙ্গবন্ধু আগে থেকে এটার জন্য অপেক্ষা করছিলেন এবং সেই সময় তারা অন্য কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে খুঁজে পাননি। তো সেখান থেকে কিছুক্ষণের মধ্যে ওয়্যারলেসে খবর আসে। তো এরপর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে সে রাতে নিয়ে যাওয়া হয় আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে এবং সেখানে তাকে সকাল পর্যন্ত রাখা হয়। তো এই বঙ্গবন্ধু যখন গ্রেফতার হচ্ছিলেন তো সেই সময় তার বাসভবন থেকে খানিকটা একটু দূরে পিলখানাতে 22nd বেলুচ রেজিমেন্ট প্রায় 5000 ইপিআরের উপর আক্রমণ করে এবং সেখানে কিছুক্ষণের মধ্যে প্রায় অনেককে হত্যা করে এবং বাকিদের নিরস্ত্র অবস্থায় তারা থামিয়ে দিতে সক্ষম হয়। এরপর 32nd পাঞ্জাব রেজিমেন্টকে পাঠানো হয় রাজারবাগ পুলিশ লাইনে। সেখানে আমাদের বাঙালি পুলিশদের উপর হঠাৎ করে আক্রমণের কথা আমরা খুব ভালোভাবে জানি। সেখানে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ সময় গোলাগুলি হলেও পাকিস্তানিরা প্রায় 1000-এরও অধিক বাঙালি পুলিশদেরকে জীবিত বা মৃত সেখানে থামিয়ে দিতে সক্ষম হয়। আর 18 রেজিমেন্টকে পাঠানো হয় ঢাকা নবাবপুর এবং পুরান ঢাকাতে। সেখানে প্রতিটি হিন্দু বাড়িতে তল্লাশি চালানোর জন্য। যদিও এই তল্লাশি পরবর্তীতে যে আমাদের সর্বসাধারণ মানুষের হত্যাকাণ্ডতে পরিণত হয়েছিল সেটা আমরা পরবর্তীতে খুব ভালোভাবে টের পেয়েছি। আর সর্বশেষ 18 পাঞ্জাব রেজিমেন্ট, 22nd বেলুচ রেজিমেন্ট, 32nd রেজিমেন্টকে দায়িত্ব দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা দখল নেওয়ার জন্য। বিশেষ করে আমাদের ঢাকার জওয়াহরলাল হল এবং জহুরুল হক হলের প্রতিটা হল রুম তল্লাশি চালিয়ে সেখান থেকে ছাত্রদের সরিয়ে দিতে বলা হয়। কিন্তু সিদ্দিক স্যার তার বইতে লিখেছিলেন যে এখানেই নাকি তারা প্রথম সব থেকে বেশি বাধার সম্মুখীন হয়েছিলেন। রাত 1টার দিকে আমাদের এই বাংলাদেশে পাকিস্তানিরা যে অভিযান চালানো শুরু করেছিল 1971 সালের 25শে মার্চে, সে সময় তারা খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না। রাত 2টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন পাকিস্তানি ক্যাপ্টেন হেডকোয়ার্টারে ফোন করে এবং তারপরে দুই প্রান্তের আলোচনা কিছুটা এরকম ছিল। टारगेट न्यूट्रलाइज करने में और कितना वक्त लगेगा? सर 4 घंटे के आसपास सर। नॉनसेंस। वेपन क्या है तुम्हारे पास? हमारे पास सर कुछ रॉकेट लॉन्चर और ये कुछ रिकॉइललेस राइफल और मोर्टार्स ठीक है जो चाहे इस्तेमाल करो, लेकिन इलाके 2 घंटे में हमारे कब्जे पे होना चाहिए। অর্থাৎ হেডকোয়ার্টার্স থেকেই সাধারণ ছাত্র শিক্ষকদের উপর এত সব ভারী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। যথারীতি অজস্র হত্যাকাণ্ডের পর ঠিক রাত 4টার দিকে এই পুরো এলাকা পাকিস্তানিদের নিয়ন্ত্রণে চলে যায়। আর ঢাকা সেই সময় ঢাকা সড়কে M24 ট্যাঙ্ক ঘুরে বেড়ায়, যার প্রধান কাজ ছিল শক্তি প্রদর্শন এবং কোথাও প্রয়োজন হলে গোলাবর্ষণ করা। ভোরের আলো ফোটার আগে পাকিস্তানিরা তাদের যে অপারেশন কমপ্লিট হিসেবে রিপোর্ট করে। আর ভোর 5টার দিকে টিক্কা খান এবং এই যে পরিকল্পনায় অংশ নেয় সেনা অফিসাররা তাদের অফিস রুম ত্যাগ করেন এবং সকালে ভুট্টোকে হোটেল থেকে নিয়ে যাওয়া হয় এয়ারপোর্টে। এই যে সারা রাত বসে হোটেলে ঢাকা শহরের গণহত্যার অবস্থা দেখতে থাকা ভুট্টো বিমানে ওঠার আগে তিনি একটা কথা বলেছিলেন এবং সেটা এমন ছিল যে থ্যাংক গড পাকিস্তান হ্যাজ বিন সেভড। তো পাকিস্তানিদের মূলত যে প্ল্যানটা ছিল সেটা ছিল আমাদের বাঙালিদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা কিংবা পাকিস্তান বিরোধীদের আটক করে কিংবা তাদেরকে হত্যা করে এই যে ঢাকার মতো আমাদের 1971 সালে যেভাবে এই বাংলাদেশে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেভাবে পুরো সারা দেশের নিয়ন্ত্রণ নেওয়া। তো লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান
তিনি ধারণা করেছিলেন যে 10 এপ্রিলের বেশি যে এইভাবে সারা দেশের নিয়ন্ত্রণ নিতে তাদের সময় লাগবে না, বাট উই all know that wasn't the case.